প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি সময়ে লাগামহীনভাবে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে। বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে পদত্যাগ করার আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার 18,36,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে রেখে গেছে জনগণের কাঁধে। অন্তর্বর্তী সরকারের এই ঋণ পরিশোধের চাপ সামাল দিতে হবে। রিজার্ভ ঘাটতি, জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করার অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। অভিযোগ রয়েছে গত 15.5 বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় প্রায় সব প্রতিষ্ঠানকেই ব্যাপকভাবে দলীয়করণ করেছে। দলীয় লেজুর বৃত্তির কারণে পুলিশ থেকে শুরু করে নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো হারিয়েছে জন আস্থা। সম্প্রতি 12 সিটি কর্পোরেশন এবং 332টি পৌরসভার মেয়রসহ বিভিন্ন জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। এসব পদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পর আটক হয়েছেন সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ। প্রথমেই শুরু করতে চাই আবু হেনা রাজ্জাকি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কি দেখছেন, কি চ্যালেঞ্জ বর্তমান সরকারের সামনে, কি চ্যালেঞ্জ দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ-আলোচক এবং আরটিভির দর্শক শ্রোতা যারা আছেন। এটা তো সত্য যে গত 16 বছর টানা, মানে 16 না 15.5, তার আগেরও যদি আমরা 5 বছর ধরি তাহলে মোটামুটি 21 বছর। তার আগে তার পিতার ছিল 3.5 বছর। তার মানে হাইয়েস্ট লেভেলে দেখা যায় এরাই সবচেয়ে বেশি রাজত্ব করেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলেই যে বাংলাদেশে তার পিতা যখন ছিলেন তখনও খুব নির্মমভাবে উনি নিহত হয়েছেন। তারপরের পরিস্থিতি আমরা জানি, মানে রিফ্লেকশনটা কি হয়েছে। একইভাবে আজকে শেখ হাসিনা চলে গেছেন, রিফ্লেকশন দ্য সেম। মানে বাপ এবং মেয়ের পরিণতি অলমোস্ট সেম। আমার খারাপ লাগে কোনটা ভাবতে, শেখ হাসিনা তার কথায় কথা তার পিতার স্বপ্ন পূরণ করতেন। তাহলে এটা কি স্বপ্ন ছিল? এইটাই কি স্বপ্ন ছিল যে আমি বুকের তাজা শিশু মেরে ফেলবো, আমি আয়নাঘর বানাবো, আমি হাজার হাজার লোক গুম খুন করবো? এইটা কি তার স্বপ্ন ছিল শেখ মুজিবের? আজকে যদি আমরা শেখ মুজিবের যেভাবে সে বিক্রি করছে, যদি বলি বঙ্গবন্ধুর ফিমেল ভার্সন শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার মেল ভার্সন তার পিতা, তাহলে জিনিসটা ভাবেন যে কি অবস্থা। তো সেখানে আপনি যখন এই যে বললেন 18 কোটি টাকার ঋণ, যেখানে সিনা টান করে বলতো আমরা এমন একটা মধ্যমায় 36 লক্ষ 18,36,000 কোটি টাকা এটা হলো ঋণ রেখে গেছে। আচ্ছা, তার মানে আমার রিজার্ভ বলতে কিছু নাই। আর আপনি যে উন্নয়নটা করছেন, কি উন্নয়ন করছেন? আমি এটা দৃশ্যমান যে উন্নয়নগুলো এখন সবাই জরিপ করে, হার্ডলি 19% জন্য এটা দরকার। কিন্তু আপনার লায়ন পার্ট অফ দ্য পিপল, তাদের অবস্থাটা কি? 70%, 80% এখনও পদ্মা ব্রিজে ওঠে নাই বাংলাদেশে বহু লোক আছে। তার মানে কি তার প্রয়োজন নাই? তো আপনি যেগুলো করলেন করে আজকে আমার রিজার্ভ ছিল $48 বিলিয়ন, সেটাকে চলে গেছে বোধহয় এখন 8-9 থাকতে পারে। পাশাপাশি আপনার আমরা এই ঋণটা পাইলাম। সরকারের সামনে একটা মারাত্মক 3টা চ্যালেঞ্জ আমি মনে করি। সবার আগে যদি ধরেন যেটা দৃশ্যমান হবে মানুষের কাছে, সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। তারপরে যদি আপনি আসেন তাহলে আসবে বিচার বিভাগ, তারপরে যদি আসেন অর্থনীতি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা হলো ইন্টারনালি কাজ হয় আর এইগুলো এক্সটার্নালি দেখা যায়। যেমন কি ছিল 16 বছর, একটা ছেলেকে ধরে নিল পুলিশ, দিল ম্যাজিস্ট্রেট, নো বেল, গেল সেশন কোর্ট, নো বেল, গেল হাইকোর্ট, ঘটনাচক্রে দিল বেল, তারপরে চেম্বার জজ এনায়েত সাহেব, নো বেল। এই ছিল সিচুয়েশন। তো তা দিয়ে বোঝা যায় যে রাষ্ট্রের সমস্ত অর্গানগুলা তাদের নেতৃত্বে। এখন এই যে আইনের কেন চ্যালেঞ্জ বলছি আমি, আপনি দেখেন ইউনূস সাহেব ক্ষমতা আসলো, আপনি বলতে চাইছেন রাষ্ট্র কাঠামোর প্রতি স্তরই তাদের নিয়ন্ত্রণে ছিল, প্রতিটা স্তর। আমি বলি আপনাকে, আপনি দেখেন, চালায় দেখেন আজকে কিসের আনসারের দাবি,
উপজেলা স্বাস্থ্যের লোকের দাবি, অমুক শিক্ষকদের দাবি, সব চলে আসে, এসে রাস্তাঘাট বন্ধ করতেছে। 16 বছর তোমার ধৈর্য ধরল, 16 দিন ধৈর্য ধরতেছে না, মানে কি? এটা কি আসলে দাবি দেওয়া, না সরকারটাকে অচল করতে চাওয়া? এটা আমি রাস্তায় পুলিশ নামছে, হার্ডলি আমার মনে এখন পর্যন্ত 40% আসছে, তার ভিতরে কিন্তু প্রতি 40 জনের মধ্যে 30 জন ইনঅ্যাক্টিভ। আপনি দেখেন, ফলো করেন, ইনঅ্যাক্টিভ। তো এই যে জিনিসটা, সেটা প্ল্যান গেম। কারণ শেখ হাসিনা 2008-এর পর থেকে আমি যদি ধরি, একেবারে 18 সালে যে কোটাটা বন্ধ করছে, তার আগ পর্যন্ত যে পিরিয়ডটা, সেই কোটায় যাদেরকে সে আজকে এএসপি কিংবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে দিয়ে গেছে, সেইগুলো আজকে কি পয়েন্টে। এবং এটা 1টা 2টা 3টা লেয়ার আপনি সরাইতে হবে। কিভাবে সরাবেন? এটা এই জন্য ইউনূস সাহেবের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতি। বাহ্যিকভাবে কিন্তু আমরা সবাই দেখব আইন শৃঙ্খলা। আপনার মেয়েটা, আপনার ওয়াইফ রাত্রে একটা রাস্তা দিয়ে হাঁটবে, কেউ তাকে টাচ করবে না, কেউ টিজিং করবে না। উই ওয়ান্ট দ্যাট সোসাইটি। ইট ইজ ভেরি টাফ তার জন্য করা। এই একটা বড় চ্যালেঞ্জ। অর্থনীতিটা আমার কাছে পার্সোনালি মনে হয় ইউনূস সাহেব ব্যক্তি হিসাবে যে জায়গাটায় আছে, তার যে ইমেজটা পৃথিবীব্যাপী, এবং ওয়েস্টার্ন ব্লকই মেইন আমাদের ফিনান্সিয়াল আসপেক্টে যদি বলি, ইভেন গার্মেন্টস, ফরেন রেমিটেন্স, ইভেন যদি আপনি মিডল ইস্টে লোক পাঠাইতে চান, সেখানেও পরোক্ষভাবে ওই ইউরোপের একটা প্রভাব আছে। সেগুলো ইউনূস সাহেবের টেলিফোনই অনেক কিছু হতে পারে, তার ইমেজে, এবং সে ফরেন এইডও নিতে পারে। ইতিমধ্যে রেমিটেন্স বাড়ছে, সেই অর্থে বলতেছি ইকোনমি হয়তো সে কাভার করতে পারবে। বিচার বিভাগ মোটামুটি ঢেলে সাজাইতেছেন উনি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মারাত্মক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইউনূস সাহেবকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো এই, আজকে যে জায়গায় আমরা ইউনূস সাহেবকে সালাম দিতেছি, তারে কি বলে পুলকিত, আমরা পাগল হয়ে গেছি সত্যি তার জন্য, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু ওনার যোগ্যতা বা ওনার টিমের যোগ্যতার চেয়েও বলবো সিচুয়েশন, যেই সিচুয়েশনে হাসিনা আউট হয়ে গেছে, তখন তার মতো লোক একটা পাইয়া আমরা একেবারে মনে করেন সত্যি সত্যি আন্তরিকভাবে বলছি আমরা খুশি। কিন্তু এই যে তার পপুলারিটি, এটা কিন্তু সে গেইন করে নাই, এটা সিচুয়েশন তাকে দিছে। কিন্তু সময়ের বিবর্তনে তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, অর্থাৎ এটা ধরে রাখতে হবে। আর এটা ধরে রাখার জন্য তার যেটা দরকার, সেটা হলো আমরা সবাই সহযোগিতা করতে পারি, আমাদের কোঅপারেশন 100% পাবে, কিন্তু তার সাথে দরকার তাদের স্বচ্ছতা। স্বচ্ছতা যত মাইনাস হবে তাদের কাছ থেকে, তত বেশি তারা ব্যর্থতার দিকে যাবে। এই স্বচ্ছতার দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার, এই যে ছাত্র যারা নামছে, এই যে আমাদের সমন্বয় ছোট ভাইয়েরা আছে, এই সমন্বয়কারীরা মাঠে আছে, কাজ করতেছে, কোনো সন্দেহ নাই তারা জীবনে, যেমন সাহস আমারও আছে, সাহস আপনারও আছে, কিন্তু ওরা জীবন বাজি রেখে সাহস করছে, দেখাইছে। জীবন বাজি রেখে সাহস দেখানো ওইটা আমার নাই, এটা সত্য কথা। ওই সাহসটা আমার নাই। আমার পিছুটান আছে, মনে হয় যে না আমি ও যে ঝুঁকি নিছে, এবং আপনি চিন্তা করতে পারবেন না, ওই দিন যদি 5,000 লোকও মারা যেত এই 5 তারিখে, আমার ধারণা ওই লাস্ট টপকায় তারা ভিতরে ঢুকতো। এটা তাদের স্পিডটা এরকম হয়েছে, কারণ পাশের ভাইটাকে যখন মেরে ফেলছে, ওরা ভয় পেয়ে পিছিয়ে যায় নাই, মনে হয় সামনে যেতে হবে, এখনও মরছে, কালকে আমি মরবো। এইটাকে আমি খুব শ্রদ্ধা করি, এবং ওদের প্রতিও আমার একটা মেসেজ থাকবে, বাবা তোমরা মাঠে আসো, উই অ্যাপ্রিসিয়েট ইউ, তোমরা দেখবা, তোমাদের যেখানে যাওয়া দরকার যাবা। আরেকটা জিনিস, তোমরা ক্যাপাসিটি নেওয়ার চিন্তা করো একটা, মানে এই যে রাস্তায় দাঁড়াও চট করে, অনেকে প্রশ্ন করতে পারে কি ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা আমার কাছে মনে হয় রাষ্ট্রীয়ভাবে বেছে বেছে কিছু লোককে সেই ক্যাপাসিটি দেওয়ার, যাতে আনসারেবল হয়। মানে আমরা তো আনসারেবল পাচ্ছি না, কারণ ও একটা, ওর কাছে যদি একটা ক্যাপাসিটি থাকে, ও যে 10টা ছেলেকে চালাবে, এটার দায় দায়িত্ব ওর। ঠিক এইরকম কিছু ক্যাপাসিটি দেওয়া দরকার অফিসিয়ালি, যেহেতু ওরা কাজ করতেছে। এবং আমরা মনে করি এই টাইমে এখনও ওদের শক্তি, আমাদের দেশের শক্তি এই তারুণ্য। কেননা আমরা কিন্তু কোঅপারেশন পাচ্ছি না। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, আপনি যেখানে যান, কি আইনে, কি পুলিশে, কি আর্মিতে, আপনি দেখবেন যে সব সাজানো আছে তার। সুতরাং এই জায়গাটায় সজাগ থাকতে হবে। ধন্যবাদ। যেমন সামনে কি চ্যালেঞ্জ, কিভাবে কি চ্যালেঞ্জগুলো দেখছেন আপনি? ভাই অনেকগুলো পয়েন্ট বলছেন। আপনারা একটা সফল গণঅভ্যুত্থান করেছেন, বা আপনাদের নাহিদ হাসান বলেছেন যে রাষ্ট্র সংস্কারের কাজ এখন করতে হবে আপনাদের, সে ব্যাপারে কিছু কথাও তিনি বলেছেন, যে মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আপনারা কিভাবে দেখছেন বিষয়টি, কিভাবে সমাধান করবে রাষ্ট্রের মেরামতটি? দেখুন, আমরা তো আসলে আমাদের অসংখ্য ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে মানে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি, এবং এখন আমরা কিন্তু আসলে ব্যক্তি শেখ হাসিনার পতন, এটা কিন্তু আমাদের আলটিমেট গোল ছিল না। আমাদের আলটিমেট গোল ছিল হচ্ছে গিয়ে এই পুরো সিস্টেমটা, যে সিস্টেমটা এতদিন ধরে এই দেশের মানুষকে একটা মানে স্টিম রোলারের মধ্যে রাখছিল, সেই সিস্টেমটার পরিবর্তন, এটা ছিল আমাদের আলটিমেট গোল। এই রাষ্ট্রটাকে নতুনভাবে নির্মাণ করা। এবং ইউনূস স্যার যখন আসলেন দেশে, উনিও কিন্তু এই কথাটা বলেছিলেন যে তোমরা এখন এই নতুন দেশটাকে পেয়েছো, তোমরা চাইলে এটাকে নতুনভাবে গড়তে পারো,
তোমরা চাইলে এটাকে পুরো পাল্টে ফেলতে পারো, এবং আমরা সেই জিনিসটা চাচ্ছি। আমাদের কিন্তু এখনও সংগ্রাম শেষ হয়ে যায়নি, আমরা সংগ্রামের একটা প্রাথমিক পর্যায়ে শেষ করে এসেছি। এখন আমাদের সামনে মূল চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে এই দেশটাকে এমনভাবে পরিবর্তন করা যাতে করে ভবিষ্যতে কোনো শেখ হাসিনার এই বাংলাদেশের মানুষকে এভাবে নির্যাতন করার সুযোগ না পায়। আমাদের সামনে নতুন সরকারের প্রতি আমাদের যে আহ্বান থাকবে, আমাদের দুজন উপদেষ্টা সেখানে আছেন, তারাও দেখছেন, এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সরকারের একটা ওয়াচডগ হিসেবে, প্রেশার গ্রুপ হিসেবে আমরা কিন্তু রাস্তায় আছি। আমরা সরকারের প্রতিটা পদক্ষেপের প্রতি আমরা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যখন জুডিশিয়াল একটা কু করার চেষ্টা হলো, আমরা কিন্তু সেটাকেও রুখে দাঁড়িয়েছি। এবং আমাদের উপদেষ্টারা যেভাবে বলেছেন যে রাষ্ট্র সংস্কার, এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এখন আমাদের কিছু ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে এবং কিছু লং টার্ম প্রসেস থাকতে হবে। ইমিডিয়েট অ্যাকশনগুলোর মধ্যে মেইন ফোকাসটা সেটা হচ্ছে গিয়ে আপনার ল অ্যান্ড অর্ডার, এটা রিইনস্টল করতে হবে। দেশের মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে ভয়াবহ অবনতি, এবং আপনি যদি দেখেন প্রধান উপদেষ্টার বাসার সামনে এসে ঘেরাও করে ফেলা হচ্ছে, তাকে বেরোতে দেওয়া হচ্ছে না, আজকে সচিবালয়ে ঢুকে যাচ্ছে। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে হয়তোবা প্রশাসনের মধ্যে এখনও যে ফ্যাসিবাদের যে দোসররা লুকিয়ে আছে, এরা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো হওয়ার সুযোগ করে দিচ্ছে। হয় তারা দায়িত্ব পালন করছে না, না হলে তাদের কাছে যে তথ্য আসছে সেটা তারা আমাদেরকে জানাচ্ছে না। আজকে যে ঘটনা ঘটলো সচিবালয়ে, অর্থাৎ ছাত্ররা গেল, তারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবেন এবং সেটা মেনে নিয়েছে, তাহলে এটি কি আপনাদের নিয়ন্ত্রণে ছিল না, অর্থাৎ তার প্রকৃতি চাইছে না এই বিষয়টা? আমরা তো এটা তখন জানতে পেরেছি যখন তারা চলে গেছে ভিতরে। হ্যাঁ, তো এই জিনিসটা তো দায়িত্ব ছিল সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর। আমরা যখন আন্দোলন করেছি, হ্যাঁ, আমাদেরকে না হোক অন্ততপক্ষে সরকারকে বা সেই ধরনের প্রিভেন্টিভ অ্যাকশন নেয়া। কারণ এই ছাত্ররা যারা ঢুকে গিয়েছে, এদের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলাকারী থাকতো, যদি কোনো ফ্যাসিস্টের দোসর যারা ঘাপটি মেরে বসে আছে, তারা যদি এদের মধ্যে ঢুকে এসে সচিবালয়ে কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিত, সে দায়টা তো আলটিমেটলি ছাত্র সমাজের উপরে এসে বর্তাতো। তো এই জায়গাগুলোতে যে নিষ্ক্রিয়তার প্রশাসন দেখাচ্ছে, এই নিষ্ক্রিয়তার পিছনে হয় তাদের উদ্দেশ্যমূলকভাবে তারা নিষ্ক্রিয়তা দেখাচ্ছে, না হলে তারা জেনেও জিনিসগুলো গোপন করছে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং ছাত্র সমাজকে বিতর্কিত করার জন্য। তো আমরা যেটা বলছি যে পরীক্ষা বাতিলের যে সিদ্ধান্ত, এটা আমরা বলছি যে এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত, এটা আমরা সমর্থন করি না। এবং তারা অনেক রাস্তায় থেকেছে, একটা বিলম্ব হয়ে গিয়েছে পরীক্ষার মধ্যে, কিন্তু এখনও কিন্তু তাদেরকে নতুন করে শিডিউল করে তাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব। এবং আমার জানার মতে যে মোট যারা এইচএসসি পরীক্ষার্থী আছে সকলের যে দাবি সেটা কিন্তু না, এটা কিছু সংখ্যকের দাবি। আমরা তাদের দাবিটার প্রতি সম্মান করি, তবে তাদেরকে বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জিনিসটা আসলে আমরা সমর্থন করছি না। তবে আজকে তারা যে ঘটনাটা ঘটেছে, আপনি দেখেন কোনো একটা আন্দোলনের কিন্তু কিছু ধাপ থাকে। আপনি প্রথমে হয়তোবা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করে আপনার দাবি দিতে পারেন, মানববন্ধন করতে পারেন, আপনি এরপরে শাহবাগে অবস্থান করতে পারেন, রাজু ভাস্কর্যে অবস্থান করতে পারেন। যখন কোনোভাবে আপনার দাবি শোনা না হয়, তখন আপনি প্রধান উপদেষ্টার কার্যালয় অথবা সচিবালয় ঘেরাও, এটা তো একেবারে শেষ পর্যায়ে। আমরা গণভবন ঘেরাও করেছি 5 আগস্ট, তাও আমরা ঘেরাও করার আগেই থ্যাঙ্কফুলি সে চলে গেছে। বাট তার আগে পর্যন্ত আমরা যদি শাহবাগেও আসতাম, তাও কত গোয়েন্দারা আমাদের ভিতরে থাকতো, কত পুলিশ সেখানে তৎপর থাকতো, আমাদেরকে দাঁড়াতে দেওয়া হতো না। এবং আমরা কিন্তু ডে 1 থেকে আমরা কিন্তু পুলিশকে অনুরোধ করছিলাম যে আপনারা সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাহী হোক বা যে কোনো একজন দায়িত্বশীল আমাদের সঙ্গে কথা বলুক, আমাদের দাবিগুলো শুনুক, আমরা ক্লাসরুমে ফিরে যাব। কিন্তু সেটাও যখন করা হয়নি, বরং আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, গুলি, গণহত্যা শুরু হলো। এরপরে তো আমরা ধাপে ধাপে 9 দফা এবং এক দফায় গিয়েছি। কিন্তু এখন যারা আসছে, মানে কোনো ধাপ বাইপাস করে একেবারে সরাসরি তারা চলে আসছেন। এখন আমরা একটা জিনিস আমরা ইতিবাচক দেখছি যে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে 16 বছর পরে হয়তোবা যারা বঞ্চিত মানুষ ছিল তাদের আওয়াজগুলো তুলতে পারছে, মানুষ এখন প্রশ্ন করতে ভয় পাচ্ছে না, তার দাবি দেওয়া উত্থাপন করতে ভয় পাচ্ছে না। কিন্তু যেভাবে জিনিসগুলো করা হচ্ছে, এর পিছনে যে নেহাতি বঞ্চিত মানুষজনের আবেগ কাজ করছে, আমরা এটা মনে করি না। আমরা মনে করি এর পিছনে কোনো সংঘবদ্ধ মানে ফ্যাসিজমের যারা দোসর, এদের কোনো ষড়যন্ত্র এর পিছনে থাকতে পারে। এজন্য আমাদের অনুরোধ থাকবে, যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসছেন, আপনারা অন্ততপক্ষে সরকারকে কিছুটা সময় দিন সব কিছু গুছিয়ে ওঠার, এবং আপনাদের প্রতিটা যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য আমরাও সরকারের প্রতি আহ্বান জানাই। যত যৌক্তিক দাবি আছে এগুলোর প্রতি, আমরা তো বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করেছি, তো যাদের প্রতি বৈষম্য হচ্ছে সবার প্রতি আমাদের সমর্থন আছে। কিন্তু যেভাবে করে দাবি আদায়ের মানে একটা মব জাস্টিসের চেষ্টা হচ্ছে, আজকে আমার অমুককে পছন্দ হলো না, আমি যে ঘেরাও করলাম পদত্যাগের দাবিতে, এইভাবে করে তো আসলে জিনিসগুলো হয় না। এবং এই জিনিসগুলো নিয়ন্ত্রণে আনার জন্য আমার দরকার হচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থা দেশে ফিরিয়ে আনা। এবং সেই ক্ষেত্রে আমরা তো পুলিশকে আশ্বাস দিচ্ছি, আমরা পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত, প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত। কিন্তু যেভাবে ফ্যাসিজমের যে 15 বছরের ফ্যাসিস্ট সরকার প্রতিটা স্তরে স্তরে তাদের লোককে যেভাবে সাজিয়ে রেখে গিয়েছে, এখন এই জিনিসগুলোকে ক্লিন আপ করে
একটা নিরপেক্ষ প্রশাসন, জনবান্ধব একটা পুলিশ প্রশাসন, জনবান্ধব একটা জনপ্রশাসন, স্থানীয় সরকার পর্যায়ে জনবান্ধব একটা প্রশাসন গড়ে তোলা, এটা এই সরকারের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা এই সরকারকে সহায়তা করতে চাই এবং আমরা সর্বাত্মকভাবে নতুন সরকারকে সহযোগিতা করব। একজন নোবেল লরিয়েট, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং ব্যক্তিগতভাবেও তিনি একজন খুবই স্মার্ট একজন লোক, ইন্টেলিজেন্ট একজন পার্সন। আমরা তার উপর ভরসা রাখছি এবং তিনি ছাড়াও যারা উপদেষ্টারা রয়েছেন, আমাদের আসিফ নজরুল স্যারের মতন শিক্ষাবিদ সেখানে আছেন এবং এই ধরনের যারা যোগ্য ব্যক্তিরা রয়েছেন, সফল কয়েকজন সাবেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা রয়েছেন, পরিবেশবিদ রেজওয়ানা আপা আছেন এবং মানবাধিকার কর্মীরা রয়েছেন, তারা সকলে কিন্তু অত্যন্ত যোগ্য। তো আমরা আশা রাখি যে তারা তাড়াতাড়ি নিয়ে আসবে। এই যে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনি কথা বলেন, অন্যদিকে রাষ্ট্র এবং সমাজ সংস্কার, যেটি আপনাদের সমন্বয়ক বলেছেন যে সমাজ সংস্কার করা হবে, এর পর্যায়গুলি কী, যদি সংক্ষেপে বলেন যে রাষ্ট্র সংস্কার কীভাবে শুরু হচ্ছে এবং সমাজ সংস্কার কীভাবে করবেন, যদি সংক্ষেপে বলেন, একটু আউটলাইন যদি দেন আমাদের দর্শকদের। দেখুন, সমাজ সংস্কারের ক্ষেত্রে আমাদের মূল যে জিনিসটা, আমাদের মুক্তিযোদ্ধারা যেই দাবিগুলো নিয়ে, যেই অঙ্গীকার নিয়ে দেশ স্বাধীন করেছেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। সামাজিক ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা কিন্তু 5ই আগস্ট যখন বিভিন্ন জায়গা থেকে সহিংসতার খবর আসা শুরু করলো, আমরা কিন্তু সেই সময় সামাজিক সংহতি এবং সাম্প্রদায়িক সংহতির জন্য আমরা কিন্তু কমিটি করে দিলাম। তো এভাবে করে কিন্তু আমরা চাই সমাজের প্রতিটা স্তরের মানুষকে এনে ঐক্যবদ্ধভাবে সোশ্যাল রিফর্মের দিকে এগিয়ে যেতে। সোশ্যাল রিফর্ম অর্থ কী? যে আপনার প্রত্যেকটা সমাজের মধ্যে যে ধরনের সামাজিক অবক্ষয় যেগুলো আমাদের সমাজে গত 15 বছরে বা আরও দীর্ঘ সময় ধরে মাথাচাড়া দিয়ে উঠেছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা যদি দেখেন, ছাত্ররা কিন্তু যখন রাস্তায় ছিলেন, তারা কিন্তু ট্রাফিকের লেন ম্যানেজমেন্টের কাজটা অত্যন্ত সুন্দরভাবে করেছেন। আমাদের হেলথ টিম যখন হাসপাতালে গিয়েছে, হাসপাতালে দীর্ঘদিন বাবদ যেসব সিন্ডিকেট চলছিল, একটা মৃতদেহ সেখান থেকে খালাস করাতেও 10,000 টাকা লাগতো। তো এই অনিয়মগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হয়েছি। তবে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে দাবি উপস্থাপন করতে পারি, আমরা জিনিসগুলোকে প্রশাসনের নজরে এনে দিতে পারি, কিন্তু জিনিসগুলো বাস্তবায়ন করা, আইন হাতে তুলে নিয়ে, এটা কিন্তু আমাদের কাজ না। অর্থাৎ এটা আপনাদের স্পষ্ট বার্তা যে আইন হাতে তুলে নেওয়া যাবে না। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে যাচ্ছি হাসান জাফির তুহিন, আপনি কি মনে করেন, কী চ্যালেঞ্জ আপনি বোধ করছেন, বিশেষ করে যেটা আমাদের আবু হেনা রাজ্যে কি বললেন যে অর্থাৎ প্রশাসনের প্রতি স্তরে স্তরে, অর্থাৎ 15 বছরে যে স্বৈরতান্ত্রিক অর্থাৎ প্রশাসনের যে ধারা, সেগুলো রয়ে গেছে, যার ফলে অনেক কাজ করাই কঠিন হয়ে পড়ছে। সুতরাং আপনি কি মনে করেন চ্যালেঞ্জগুলো কী কী আছে? ধন্যবাদ আপনাকে, আজকের উপস্থাপক, আমার 2 সহ আলোচক। আসলে আওয়ামী লীগ কোনো সময়ই বাংলাদেশের ভিন্নবোধকে মেনে নেয়নি। স্বাধীনতার পরে 72 থেকে 75 পর্যন্ত এই সামান্য সময়ের মধ্যে, 3 বছর 3.5 মধ্যে, সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমান 2-3 বছরের মধ্যেই তার রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা সম্পূর্ণ পরিচয় দিয়েছে। একদিকে যেমন তিনি 74-এর দুর্ভিক্ষ বিহার দিয়েছে, আমরা তখন খুব ছোট ছিলাম, ঢাকার রাজপথে দেখেছি এই মানুষ ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে মানুষ আর কুকুর এক টুকরো নোংরা খাওয়ার জন্য যুদ্ধ করেছে। পরবর্তীতে যখন রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার যখন চরম পর্যায়ে, তখন তিনি 1975 সালের 25শে জানুয়ারি সংসদে উনি রাষ্ট্রপতি হিসেবে ঢুকেছেন, প্রধানমন্ত্রী হিসেবে ঢুকেছেন, রাষ্ট্রপতি হিসেবে বের হয়েছেন। গণতন্ত্রকে হত্যা করেছেন, বাংলাদেশের সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন, বাংলাদেশের সমস্ত দল বন্ধ করে দিয়েছেন। সুতরাং আওয়ামী লীগ কোনোদিনও অন্য মত, অন্য পথের মানুষকে কোনো সহ্য করতে পারেনি। পরবর্তীতে দীর্ঘদিন পরে যখন আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন যখনই হয়েছে, তখনই বাংলাদেশের ভিন্ন মতকে তিনি কোনো সময় সহ্য করতে পারেনি। সর্বশেষে গত 15.5 বছরের যে তার দুঃশাসন, এই দুঃশাসনে আমরা দেখেছি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখানে নেতা রয়েছেন, তারা 1913 সালে এবং 2018 সালে তারা কোঠাবিরোধী আন্দোলন শুরু করে। কিন্তু 2009 সাল থেকেই আমরা দেখেছি, যখনই কোনো সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠানে যখন চাকরি হয়েছে, তখন কিন্তু মানে কোথাও যদি বিএনপি জামাতের কোনো কর্মী সমর্থক পায়, আমাদের দলের কোনো মেধাবী ছাত্র, তাদের কিন্তু কোনো চাকরিতে দেওয়া হয়নি। এরা যারা আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে, তাদের নেতৃত্বেই
আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তাদেরকে আমাদের অভিনন্দন। বিষয়টা আমি তাদেরকে জানাবো যে এই 15 বছরে কোথাও কিন্তু বিএনপি জামাতের কোনো নেতাকর্মীকে করা হয়নি, প্রোভাইড করা হয়নি। হয়তো ভিন্ন প্রেক্ষাপটে হয়তো দেশের স্বৈরাচারের পতন হয়েছে, সব সময় বাংলাদেশে ছাত্ররাই সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এটা ঐতিহাসিকভাবে সত্য। আপনারা যদি 69 গণঅভ্যুত্থান থেকে শুরু করে 71 পর্যন্ত যে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছে, যে আন্দোলন হয়েছে, সেখানেও কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। সেই সময় আমাদের খেয়াল আছে আসমা আব্দুর রব, সাধারণ সিরাজি, তারপরে নুরুল ইসলাম, তারপরে এই যে 4 জন এই নেতা আর কি, জাতীয় নেতা, 52, 62, 64, 69 সমস্ত কিছুতেই নেতৃত্বে ছাত্র দিয়েছে। সর্বশেষে 1990 সালে আমাদের সেই সময় আমনুল্লাহ মানুন হাবিবি নেতৃত্বে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এখন এই প্রেক্ষাপটে আজকে আমরা দেখেছি যে এই যে ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের নেতৃত্বেই হয়েছে। পরবর্তীতে যদিও সমস্ত শ্রেণী পেশার মানুষ তারাই আহ্বান করেছিল যে ছাত্র জনতার সকল শ্রেণী মানুষের। আমরা দেখেছি যে এই ঢাকার রাজপথে আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করে, শুধু সেখানে ছাত্রদের হত্যা করে হেলিকপ্টার দিয়ে, তারা গুলি করে 4 বছর শিশু থেকে শুরু করে আজকে দেখলাম আমি 16 বছর পর্যন্ত প্রায় 60-70 জনকে হত্যা করা হয়েছে। তারা কিন্তু ছাত্র না, একদম শিশু, 4 বছর শিশু হত্যা করা হয়েছে। তাহলে আমাদের কথা হচ্ছে যে আজকে আমরা যে আশার সঞ্চার হয়েছে আমাদের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে, যে আজকে ছাত্ররা যে আন্দোলন করলো, ছাত্র জনতা যে আন্দোলন করলো সেখানে তারা বিরাট আশার এই সরকারের উপর করছে। তারা এই সরকার প্রত্যাশা এত মাত্রায় বেড়ে গেছে। একদিকে যেমন আমাদের যে সরকার প্রধান দায়িত্ব নিয়েছেন, সে বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েন্ট, এবং তার ইমেজ এত ভালো, সর্বজন, একমাত্র আওয়ামী লীগের যারা করে তারা কর্মী সমর্থক বাদে বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি। সে আসার পরে আরও বেশি আমরা আশান্বিত হয়েছি। তাহলে কিন্তু এটি শুধু তার জনপ্রিয়তা দিয়ে কিন্তু আজকে এই কঠিন চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করা সম্ভব নয়। কারণ এই গত 16 বছরে প্রতিটি পদে পদে এই সরকারের প্রতিটি সেক্টরকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে পুলিশের এই যে আন্দোলন শেষ হওয়ার পরে 40,000 পুলিশ সদস্য রাজারবাগে তারা স্ট্রাইক করেছে। বারবার সরকার থেকে বলা হয়েছে তোমরা কাজে যোগদান করো। এখন অনেক পুলিশ অফিসার, তারা অফিসার না, পুলিশের সাধারণত শুরু করে অনেক বড় বড় কর্মকর্তাকে তারা কাজে যোগদান করতে পারেনি। তো একদিনে তো আপনি এদেরকে নতুন চমৎকারের প্রসঙ্গ তুলেছেন হাসান জাফর তুহিন ভাই। সেটি হচ্ছে যে এতগুলো সংকট রয়েছে, যেহেতু একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতনের পরে বর্তমান রাষ্ট্রের ভিতরে যে একটি বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, যেটি জাফর বলার চেষ্টা করলেন, সেই ক্ষেত্রে অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট যেটি, এটির পক্ষে কিভাবে এতগুলিকে সামাল দেওয়া সম্ভব, বা আপনারা যদি কীভাবে সহযোগিতা করবেন? আপনারা জটিল প্রক্রিয়ার ভিতরে আছে, একদিকে অর্থনৈতিক সংকট, ঋণগ্রস্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা দিকে সংকট রয়েছে, কীভাবে? তাহলে আসলে এই সরকারকে তো কিছুটা সময়ও দিতে হবে, আসলে একটা সময় দিতে হবে। আর সেক্ষেত্রে মানে প্রতিটি সবাইকেই, দেশবাসী সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ এই যে ফ্যাসিস্ট সরকারের প্রতিটি বিষয়ে, আমি যেটা কথা বলতে বলতে আপনি অন্য প্রশ্নে চলে গেলেন, যে প্রতিটি সেক্টরে তাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ এমনভাবে, শুধুমাত্র এই পুলিশে না, বাংলাদেশের সমস্ত জায়গাতেই তারা বসে গেছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই সরকারকে সহায়তা করতে হলে শুধু এই সরকারি কর্মকর্তা কর্মচারী দিতে হবে না। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা বলেছে যে তারা বিভিন্ন জায়গায় তারাও তাদের রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছে। আমি প্রস্তাবকে গ্রহণ করি যে রাতারাতি যেহেতু এই নতুন পরিবেশে নতুন করে নিয়োগ দিয়ে তাদের ট্রেন করে এইভাবে চাকরি দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমাদের যেখানে যে পেশায় আছি, সেটা হতে পারে যে আওয়ামী লীগ বাদে বাকি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা বিভিন্ন এক্সপার্ট রয়েছে, এমনকি অনেক রিটায়ার্ড অফিসার রয়েছে যারা এখনও শারীরিকভাবে সুস্থ রয়েছে, তাদেরকে এখানে কিছুটা প্রোভাইড করা যায়। তারপরে যাদেরকে 15 বছরে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে প্রোভাইড করা যায়। এইভাবে প্রশাসন যদি ঢেলে সাজানো না যায়, তাহলে কোনোভাবেই সরকার চলতে পারবে না। সেক্ষেত্রে এত আশার সরকার, এত স্বপ্নের সরকার, এত রক্তর বিনিময়ে সরকার পেয়েছি আমরা, আচ্ছা, সেই সরকারকে আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে। আমার প্রস্তাব থাকলো
যে যারা ইমিডিয়েট 2-3 বা 4 বছরের মধ্যে রিটায়ার করেছে সকল বাহিনীতেই, তাদেরকে কিছু দিনের জন্য ফিরিয়ে আনা, পরবর্তী নিয়োগ না দেওয়া পর্যন্ত আমরা এদেরকে ফিরিয়ে আনতে পারি, ফিরিয়ে এনে কাজ করার জন্য করতে। কারণ এই যারা এখন কাজ করছেন, দেখেন না আপনারা, আমাদের অ্যাডভোকেট সাহেব বললেন যে যারা এখন কাজে আছেন, সচিবালয়ে যারা সচিব রয়েছেন, যাদেরকে এখনও পরিবর্তন করা হয়নি, পুলিশ বাহিনীর সদস্যরা, তারা নির্বাক রাস্তা দাঁড়িয়ে থাকে, তারা কোনো কাজ করছে না। কদিন আগেও যখন ছাত্ররা ছিল, তারা এত অ্যাক্টিভ ছিল, তখন জ্যাম ছিল না, এখন জ্যাম শুরু হয়ে গেছে। সুতরাং যে পুলিশ বাহিনীর সদস্যরা মানে ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন, তাদেরকে দিয়ে তো আসলে এই দেশ চলবে না। একটা বিরাট পরিবর্তন, বড় ধরনের পরিবর্তন, সকলকে সহযোগিতা করে। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আবার রাজ্যে কিভাবে আপনি বলেন যে প্রসঙ্গের উত্থাপন করেছেন, যে একটা বড় ধরনের চ্যালেঞ্জ, আপনি আগেই এত চমৎকার একটা কথা বলেছেন যে প্রতিটি স্তরে 15 বছরে যে জঞ্জাল, অর্থাৎ যে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, এবং এই অর্থাৎ স্বৈরাচারী সরকারের যে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে যে লোকগুলো বসে আছে, তারা বসে থাকা অবস্থায় কিভাবে আপনি আমার কাছে মনে হয় পৃথিবীর সৃষ্টির পরে এইরকম একটা কূট চালের মানুষ আমার কাছে মনে হয় না কোনো দেশে আসছে। কেন বলছি, কোটা আন্দোলনটা কিন্তু সে 18 সালে বাদ দিছে, কোটা নিজের থেকে বাদ দিছে, পরে বলছে আমি বিরক্ত হয়ে বাদ দিছি। আসলে ফ্যাক্ট তা নয়, সে জেনুইন বাদ দিছে। কেন জানেন? 2008-এ ক্ষমতায় আসলো, 8 থেকে 18 পর্যন্ত সে তার লোক ঢুকাইছে মুক্তিযোদ্ধার কোটায়। এখন সে চিন্তা করছে আমার বয়স 76, বাঁচবো কদিন, এই কোটা রাখবো না, যাতে অন্য কোনো দল আইসা এই কোটা সিস্টেমে আবার আমার মতো ওই বিএনপি ওরিয়েন্টেড লোক না ঢুকায়। কোটা সে বাদ দিছে এই কারণে, আই এম টেলিং ইউ। এবং সে খুব সুকৌশল, শ্রুড আমি বলবো, এবং এটাকে বুদ্ধিমান বলা যায় না, চালাক। এবং আপনি দেখেন এই যে খায়রুল হকরে দিয়ে যেটা করলো, একটা গাছ লাগাইলো, সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল দিল, সেই গাছটার ফল সেই খেয়ে গেল। অর্থাৎ 10ম এবং 11 এই দুইটা কিন্তু কথা ছিল তত্ত্বাবধায়ক সরকারে হতে পারে যদি সংসদ, সেটা কিন্তু ফেলে দিল ছেটে। তার মানে কি 10-11 দুইটা সংসদ সে খেয়ে ফেললো, গাছও লাগাইলো খায়রুলরে দিয়ে, এবং সেটার ফলও সে ভোগ করে গেল। আজকে ফল ভোগ করার কেউ নাই। এই জন্য আমি বলতেছি যে মানে তার মতো শুট কেউ নাই। এই যে প্রশাসন আমি বললাম, এটা কোনো সন্দেহ নাই, আমার উপর হয়তো অনেকেই বিরক্ত হইতে পারেন। প্রি কন্ডিশন আমি একটু আগে বলছি, জনগণের এই মুহূর্তে সচেতন হইতে হবে। কেন? যে আমাদের কাছে সেই কোনো স্বৈরাচারী সরকার নাই, কোনো দলীয় সরকার এই মুহূর্তে নাই, আমরা নির্ভেজাল সরকার পাইছি একটা। সেক্ষেত্রে জনগণের সচেতন হতে হবে, মানে এমনভাবে আইনটা মেনে চলবে। আর যারা সমন্বয়কারক আছে, একটু আগে আমি বলছি, তাদেরকে একটা ক্যাপাসিটি দিতে হবে, যেই ক্যাপাসিটিতে পুলিশ কেয়ার করবে। ব্যাস, যেখানে ইনজাস্টিস সেখানে তুমি যাবা, নাহলে তোমার দরকারও নাই। এইভাবে দেশটাকে আমি মনে সাজায় আসতে হবে। এবং এই সরকারে এখনও আমি বলতে যে বড় চ্যালেঞ্জ কিন্তু আইন শৃঙ্খলা, এবং সেটা দিয়েই আপনি একমাত্র দৃশ্যমান ইয়ে করতে পারেন। ওখানে অ্যাক্সিডেন্ট হবে, ওখানে ছুরি মারবে, ওখানে গুলি মারবে, এই যে বিষয়গুলা, সেটার জন্য আমি মনে করি সরকারের ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেওয়া দরকার। বিশেষ করে যদি পুলিশে আমি যাই, সাব ইন্সপেক্টর পদে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়। সব ছেলে ধনী তা নয়, বাংলাদেশে বেকার সমস্যা মারাত্মক, প্রয়োজন আপনি ইমিডিয়েটলি রিক্রুট করেন, ইমিডিয়েটলি। এবং এরা যে ট্যালেন্টেড আজকে আমরা দেখলাম, আর তাদের যদি আমাদের মতো কিছু লোক তাদের সাথে, ওরা যদি মনে করে মুরব্বীরা থাকবে, দরকার হলে আমরা সেল বানাইতে পারি, ইয়ে করতে পারি, এদেরকে চাকরি দিয়ে দেখ। ওর হয়তো চাকরির দরকার নেই, কিন্তু সাধারণ অনেক লোক আছে যারা চাকরি পাইলে লুফে নিবে। প্রয়োজনে দেশের ইকোনমি গড়ার আমি কি আপনার কাছে এখানেই আসবে, একটি বিরতিতে যেতেই হচ্ছে আমাদের। দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনা বিষয় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ। ফিরছি আলোচনায়। এই পর্যায়ে আমি যাচ্ছি হাসান জাফির তুহিন, আপনার কাছে আমি যাচ্ছি, পরে আসছি আপনার কাছে। যে আপনি বলুন যে এই যেটি বললেন রাজ্জাকি ভাই, যে অনেক একটা বড় ধরনের চ্যালেঞ্জের ভিতরে আমরা আছি, এবং আইন শৃঙ্খলাকে সবচেয়ে বড় ধরনের প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছেন, যে এটি না হলে আমাদের অর্জন, যেটি যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, যে বিপ্লবটা সংগঠিত হয়েছে, স্বপ্নের বিপ্লব, এটি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি কি বলবেন, কিভাবে? আমি বিরতির আগেই তো আসলে আমার কিছু বিকল্প প্রস্তাব দিয়েছিলাম, আর কি আপনার খেয়াল আছে কিনা, যে যারা বিভিন্ন বাহিনী থেকে 2-3 বছর আগে রিটায়ারমেন্টে গিয়েছেন, অবসরে গিয়েছেন, তাদেরকে নিয়ে এসে আপাতত কাজ করার জন্য আর কি। আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি তো আমাদের নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত। পাশাপাশি এ সরকার দেশের সবগুলো বিষয়ে কিছু সংস্কার করা দরকার, যেরকম রাজনীতিরও কিছু গুণগত পরিবর্তন আসা দরকার। আসলে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার অন্য মতকে
দমন করার জন্য বিভিন্ন আইন করেছেন। বিশেষ করে শেখ পরিবারকে তো উনি আইনের সুরক্ষা দিয়েছেন, যে তাদের পরিবারের যে কোনো সদস্য, শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, এদের বিরুদ্ধে কিছু বললেই জেল হবে, ফাঁসি হবে, জরিমানা হবে, সেটা দিয়েছিলেন। সেখানে আমার মনে হয় যে আগামীতে যারা ক্ষমতা যাবে তারাও যেন কোনো প্রকার ফ্যাসিজমে জড়িয়ে না পড়ে, বড় ধরনের সংস্কার হওয়ার প্রয়োজন, বড় ধরনের সংস্কার দরকার। এবং এটা এখন এই সরকার কিন্তু সবার বক্তব্য প্রচার করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দীর্ঘদিন বন্ধ ছিল, তারা সরকারি আইন করে বন্ধ করে রেখেছিল। অথচ যেদিন থেকেই এইটাকে ফ্রি করে দেওয়া হচ্ছে, আসলে জয়ের বক্তব্য কিন্তু প্রচার করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের অন্যতম ওই পরিবারের সদস্য তাদের বক্তব্য ফ্রিলি প্রচার করছে, এই জন্য গুণগত পরিণত হচ্ছে না। অথচ তারা আইন করে তাদের পরিবারকে কোনো সমালোচনা করা যায় না। অথচ আপনারা দেখেছেন গত কয়েকদিনে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একজন কার্টুনিস্ট, তারা কার্টুন করেছে, মেহেদি হক সম্ভবত কার্টুনিস্টের নাম, উনি কিন্তু সেটাকে এন্ডোর্স করেছে, অর্থাৎ উনি তার বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছে, উনি তাকে ধন্যবাদ জানিয়েছেন মিডিয়াতে এবং তার ব্যক্তিগতভাবে তাকে টেলিফোন করে করেছেন। তারপরে এর মধ্যে দেখেছেন আপনার বগুড়াতে তার নামে একটা তারেক রহমান চত্বর ছিল, সেখানে সে ওখানে পাঠিয়ে সেটাকে পরিবর্তন করে সেখানে মীর মুগ্ধ চত্বর করেছেন। মনে করেন নিজের যে ওদের পরিবারের যে ব্যক্তি প্রচার, এমন বাংলাদেশে এমন কোনো জায়গা ছিল না যেখানে শেখ মুজিবের মূর্তি ছিল না, তার প্রচার সকাল থেকে রাত পর্যন্ত তাদের পরিবারের প্রচার ছিল। আর আমাদের নেতা যখনই সুযোগ পেয়েছেন এখন এই মুক্ত পরিবেশে নতুন স্বাধীন বাংলাদেশে, তখনই কিন্তু উনি তার উদারতা করেছেন। সুতরাং আমার মনে হয় যে এই সব সংস্কারের মধ্যেও রাজনৈতিক গুণগত পরিবর্তন এবং অন্যান্য সবগুলোর মধ্যেই আমাদের জবাবদিহিতা, স্বচ্ছতা যত এগুলো আনতে হবে, আনলেই দেখবেন যে কেউ অন্যায় করতে পারবে না। ধন্যবাদ। যে কথা বলা হচ্ছে যে আপনারা তো রাষ্ট্র সংস্কার চাচ্ছেন, সমাজ সংস্কার চাচ্ছেন, এবং কয়েকটা প্রেক্ষাপটে আলোচনা করলে যে এই বিষয়গুলো হওয়া প্রয়োজন, অর্থাৎ ব্যক্তি পূজা বা ব্যক্তিতান্ত্রিকতা এগুলোকে কমিয়ে আনতে হবে। এর জন্য নিশ্চয়ই লিখিতভাবে সংস্কার করার প্রয়োজন আছে। কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি আবারও বলছি যে সরকারের সামনে যেগুলো চ্যালেঞ্জ, আপনারা বিপ্লবটা আপনাদের নেতৃত্বেই সম্পূর্ণ হয়েছে, বাংলাদেশে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতনও হয়েছে আপনাদের মাধ্যমে। কিন্তু বর্তমান যে অবস্থা চলছে যে অর্থাৎ এরই ভিতরে কিন্তু 495টি উপজেলার চেয়ারম্যানকে অপসারণ, 322টি পৌরসভা মেয়রকে অপসারণ, 60টি জেলা পরিষদ চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন, অর্থাৎ অনেক ধরনের পদক্ষেপ, বিপ্লবী পদক্ষেপগুলো কিন্তু নেওয়া হচ্ছে। এতগুলো পদক্ষেপের ভিতরে আবার নানা রকম আন্দোলন চলছে, মূল্যস্ফীতি 14% উপরে রয়েছে, নানা রকম বিষয় জড়িত আছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলার ক্ষেত্রে আপনারা কি রোল প্লে করবেন বা কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, বিপ্লব তো করলেন, এখন এইগুলো কিভাবে আপনারা? আমরা বিপ্লব করেছি এবং এই বিপ্লবটা যাতে সফল হয়, এর ধারাবাহিকতা রক্ষা করা, এটা তো আমাদের দায়িত্ব। রাইট। এখন এই দায়িত্ব বাস্তবায়নের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা যা সরকার চাচ্ছে সেটা দিচ্ছি। এবং আমরা সাংগঠনিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কিন্তু বাজার মনিটরিং থেকে শুরু করে নিয়ে এই কাজগুলো যদিও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা একটা ওভারঅল ভিউ এটা দিচ্ছি তাদের কাছে, যারা সিন্ডিকেট করছে, যারা এইগুলোকে আপনার গুদামজাত করে দাম বাড়ানোর চেষ্টা এতদিন করেছে, তাদেরকে কিন্তু আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি যে আপনারা যদি এই ধরনের কাজ করেন, ছাত্ররা কিন্তু জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে প্রতিহত করবে। অর্থনীতির যে বিষয়টা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং তার সঙ্গে আমাদের একজন সাবেক গভর্নর, তিনিও একজন সুযোগ্য অর্থনীতিবিদ, তারা রয়েছেন। আমরা মনে করি যে তারা হয়তোবা সঠিক পদক্ষেপের মাধ্যমে এবং আরও যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে চিন্তা করে, এই ধরনের সকলকে সাথে নিয়ে ইনক্লুসিভ ওয়েতে তারা এটাকে মানে পরিস্থিতিটাকে সামলে উঠতে তারা সফল হবে বলে আমরা মনে করি। এবং এই বিষয়ে যদি আমাদের কোনো সাহায্য লাগে সেটা আমরা তাদেরকে প্রোভাইড করতে আমরা প্রস্তুত আছি, ছাত্র সমাজ প্রস্তুত আছে। আর আইন শৃঙ্খলার যে বিষয়টা, আমি আরেকটু প্রসঙ্গ ধরিয়ে দিই আপনাকে। আমরা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে অর্থাৎ খবরে আসছে যে বিভিন্ন স্কুল কলেজ থেকে অর্থাৎ প্রধান শিক্ষককে পদত্যাগের জন্য বলা হচ্ছে, কমিটিকে পদত্যাগের জন্য বলা হচ্ছে। কমিটি তো পদত্যাগ হবেই ন্যাচারালি, তারা নানা রকম, কিন্তু প্রধান শিক্ষক স্কুল বন্ধ করে নানা রকম ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ অনেকে বলবো চেষ্টা করেছেন যে হয়তো ষড়যন্ত্র করে এগুলো করা হচ্ছে, অর্থাৎ যে বিপ্লবের যে একটি অর্থাৎ যে স্পিরিটটাকে নষ্ট করবার জন্য করা হচ্ছে, আবার অনেকে বলছে যৌক্তিকভাবে করা হচ্ছে। এই বিষয়গুলি কি আপনাদের মনিটরিংয়ের ভিতরে আছে যে সর্বত্র যে কাজগুলো চলছে? হ্যাঁ, সর্বত্র বিচ্ছিন্নভাবে মানে সবাই যার যেরকম পছন্দ এভাবে পদত্যাগের দাবি করছে। তবে এখানে কিছু বিষয় আপনার দেখতে হবে যে এই সরকার কিন্তু যে নির্বাচনগুলো করেছে
এগুলো তো একটা সাজানো নাটক ছিল। এই ওগুলো ঠিক আছে, কিন্তু স্কুলগুলো কলেজগুলো বলছি। আমি আসছি, এই নাটকগুলো মঞ্চস্থকরণের ক্ষেত্রে কিন্তু মূল ভূমিকা যারা পালন করেছে আপনার এই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ইনারা কিন্তু বেশিরভাগ ছিল কারা? শিক্ষকরা বিভিন্ন স্কুলে। তো এই শিক্ষকদেরকে কিন্তু ওই একটা এজেন্ডা নিয়েই হয়তোবা তারা নিয়োগ দিয়েছে যে এখানে আমি আমার দলীয় লোক নিয়োগ দেব, তারাই এই ইলেকশনের সময় আসবে, আমার ইলেকশন মেকানিজম করবে। সো স্কুল কলেজগুলো কিন্তু প্রচুর পরিমাণে দলীয় নিয়োগ হয়েছে এবং দলীয়করণ হয়েছে। এবং এই শিক্ষকরা কি করেছে, আপনি যদি দেখেন ভিকারুন্নিসার যে প্রধান শিক্ষিকা ছিলেন, তিনি কিন্তু যখন তার ছাত্রীদের উপরে টিয়ার শেল ছুঁড়েছে, রাবার বুলেট ছুঁড়েছে, তিনি কিন্তু তার স্কুলের দরজা খুলে দেননি। তো এই শিক্ষিকারা যারা আছেন এরকম ফ্যাসিজমকে ফ্যাসিলিটেট করে গিয়েছেন এবং নিজেরাও ফ্যাসিলিটি নিয়েছেন, তাদের তো পদে বসিয়ে, তাদেরকে যদি পদে বসিয়ে রাখা হয় তাহলে তো এই ছাত্রীরা তো সেখানে অনিরাপদ। শুধু স্কুল কলেজ না, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত আমাদেরকে কিন্তু আমাদের ওই শিক্ষকরা প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন, যারা ফ্যাসিস্ট সরকারের দোষর ছিলেন, তারা কিন্তু প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন, ফেল করিয়ে দিবে, তারা ক্লাসে দেখে নেবে, হ্যাঁ, সনদ আটকে রাখবে। এই ধরনের কাজ তো এরা করেছে এবং এরা প্রকাশ্যে সন্ত্রাসীদেরকে সাপোর্ট দিয়েছে, এন্ডোর্স করছে, ঠিক আছে, এবং স্টুডেন্টদেরকে যাতে আন্দোলনে না যায় সেজন্য ডিমোটিভেট করার জন্য চেষ্টা করেছে। তো ইনাদেরকে তো আসলে পদত্যাগ করতেই হবে, কেননা ইনাদের হাতে তো ছাত্ররা অনিরাপদ। ইনারা যদি ইনাদের শপথে বহাল থাকেন, ইনারা তো যারা আন্দোলন করেছেন, এই শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরে গেলে এরা একাডেমিকভাবে তাদের ক্ষতি করতে পারে। হ্যাঁ, তো সেই দিক থেকে এদের পদত্যাগগুলা যৌক্তিক আছে। তবে আমরা যেটা বলছি যে মব জাস্টিসের মাধ্যমে না, সুস্পষ্ট অভিযোগ নিয়ে, যেটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মব জাস্টিস দেখা যাচ্ছে, সুস্পষ্ট অভিযোগ নিয়ে, যেটা আপনার আইনগত পদ্ধতি আছে, পদ্ধতি অনুসরণ করে এনাদেরকে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে অপসারণ করা হোক। ধন্যবাদ। আরেকটি প্রসঙ্গে আমি আরেকটি প্রশ্ন শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে আইন শৃঙ্খলার কথা বারবারই আসতেছি। আইন শৃঙ্খলার পরিস্থিতির কারণে কিন্তু অর্থাৎ ব্যবসায়ীরা কোথাও কোথাও আতঙ্কিত হচ্ছে, কোথাও পত্রপত্রিকা দেখা যাচ্ছে, কোথাও পাল্টা দখলের ঘটনা ঘটছে, বাজার দখল হচ্ছে, নানা রকম বিষয় কিছু হচ্ছে। এই ব্যাপারে আপনাদের কি মনিটরিং বা আপনাদের কি বার্তা আছে? দেখুন, আমাদের ছাত্র সমাজ তো আসলে নিরস্ত্র। এই দখল যারা করতে যাচ্ছে এরা তো একটা মাসেল পাওয়ার নিয়ে আসতেছে, আমাদের তো ওই মাসেল পাওয়ার নেই। আমরা, আমাদের সাহস আছে, আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা আমাদের বিপ্লবটাকে রক্ষা করার জন্য আমরা এই জায়গাগুলো প্রতিহত করছি। এবং এই বিষয়গুলোতে যেখানে আমাদের নজরে বিষয়গুলো আসছে, আমরা নিজেরা এটা চেষ্টা করছি যে কোনোভাবে শৃঙ্খলাটা রক্ষা করা যায় কিনা। বিশেষ করে আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিচ্ছি, আমরা পুলিশ প্রশাসন তো বলতে গেলে অকার্যকরী, সেনাবাহিনীর সহযোগিতাটা আমরা নিচ্ছি। পুলিশ প্রশাসন তো একদম ইনঅ্যাকটিভ। হ্যাঁ, এবং আপনার সেনাবাহিনীও কিন্তু যে সংখ্যাটা আছে ডিপ্লয়েড, এটা অপর্যাপ্ত। তো এই ক্ষেত্রে আমরা অনেক জায়গায় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। আমি আহ্বান জানাবো যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা এই বিষয়গুলোতে, আপনারা আমলে নিয়েছেন যে অর্থাৎ 18 কোটি জনঅধ্যুষিত এই বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির যদি অবনতি ঘটায়, অর্থাৎ আপনারা যাদেরকে পরাজিত করেছেন, যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে, স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করিয়েছেন, তারা যদি সক্রিয় হয়, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটায়, তাহলে কি হতে পারে? দেখুন, তারা তো একটা এ ধরনের উদ্যোগ নিয়েছিল 15 আগস্টে, তাদের তো একটা পরিকল্পনা ছিল, আমরা কিন্তু সেটা শক্তভাবে প্রতিহত করেছি। তার প্রস্তুতি কি আছে আপনার এখন? আমাদের প্রস্তুতি আছে, কিন্তু আমরা কিন্তু আমাদের কেন্দ্রীয়ভাবে এই নির্দেশনা সুস্পষ্টভাবে আছে যে বিপ্লব কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, প্রতি বিপ্লবের সংখ্যা এখনো রয়ে গেছে। সুতরাং ছাত্র সমাজ সতর্ক থাকবে, স্ট্যান্ড বাই থাকবে, অ্যালার্ট আছে তারা। হ্যাঁ, যখনই প্রয়োজন পড়বে আমরা কিন্তু রাস্তায় নেমে আসবো। আপনি দেখেন, সুপ্রিম কোর্টে যেদিন একটা জুডিশিয়াল কু করার চেষ্টা হলো, আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু সেখানে চলে গিয়েছি এবং পুরো ঢাকা শহর থেকে ছাত্ররা কিন্তু চলে এসেছে নিজেদের বিপ্লবকে রক্ষা করার জন্য। সো যখনই এই ধরনের কোনো সিচুয়েশন যদি এরা অবশ্যই করার চেষ্টা করবে, তবে এদেরকে আমরা সফলতা দেব না, এদেরকে আমরা প্রতিহত করবো এবং শক্তভাবে প্রতিহত করব। ধন্যবাদ। আপনারা আপনি কি বলবেন? না, আমি তাদের কথার সাথে তো আমার দ্বিমত নাই, কিন্তু কতগুলো বাস্তবতা আমাকে মানতে হবে। সবসময় ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল যে কোনো আন্দোলনে, এতে কোনো সন্দেহ নাই। আমি যদি একেবারে 69 নাও যাই, আমি যদি এরশাদ থেকেও আসি, সেখানেও কিন্তু ছাত্র আন্দোলন ছিল, ছাত্ররাই করেছে। কিন্তু চূড়ান্ত রূপটা কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমলা ইনঅ্যাক্টিভ হতে হয়। যখন জালালউদ্দিন বলল সরি স্যার, উই আর নো মোর, তখন কিন্তু তাকে নামতে হয়। তা না যদি ওগুলোর সাথে থাকে, চালাও গুলি, মরুক তারা। ঠিক 96-তে আসেন, আপনার মেয়র হানিফ মঞ্চ করলো, জনতার মঞ্চ, কিচ্ছু হইল না খালেদা জিয়ার। যখন মহিউদ্দিন খান আলমগীররা পার্লামেন্ট থেকে নেমে আসলো, তার পতন হলো। ফর গডস সে, আমি ছাত্র ছোট করছি না, কিন্তু ওই জায়গাটায় আমলাকে নেওয়ার জন্য যে স্পিডটা দরকার সেটা ওরা করেছে।
এখানেও সেই একই জিনিস হয়েছে। ওই দিন যদি আর্মি বুলেট চালাইতো হয়তো 50,000 ছেলে পেলে মারা যেত, কিন্তু ওরা একটা পরে দেখছে বিবেক টার্ন নিছে, নো আর হয় না, এবং তারা তখন বিট্রে করলো। বিট্রে করার ফলে আজকে এই জায়গাটা আসছে। এই যে নিজের সন্তানের প্রতি গোলা চালানো যায় না কতক্ষণ। আচ্ছা, এই যে বললো জুডিশিয়াল কু ঠেকাইছে, অফকোর্স তারা গেছে, কিন্তু ঠেকাইতে পারছে কেন? আমলাজ ওয়ার ইনঅ্যাক্টিভ। পুলিশ যদি গুলি করে এদেরকে সরাই দিত তাইলে ওই ইউ পিপল আর অ্যাক্টিভ হ্যাঁ ইন দ্য কোর্ট, আমরা অ্যাক্টিভ, বাইরে তারা অ্যাক্টিভ, আর যারা গুলি চালাবে তারা ইনঅ্যাক্টিভ। সুতরাং ওবায়দুল হাসান সাহেবের ভয় ঢুকছে, রিজাইন দিছে। বিষয়টা কিন্তু ওইখানে। আজকে দেখেন এতগুলা বদলাইতেছে, সিটি কর্পোরেশন মেয়র, উপজেলার চেয়ারম্যান কিংবা কাউন্সিলর, আলটিমেটলি আপনি বসাচ্ছেন কারে? সেই হাসিনার লোক, মানে সেই আমলা মানে এখন পর্যন্ত হাসিনার 3 স্তরের লোক এখানে আছে। সুতরাং আমি বারবার বলছি ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। এই জন্য সবচেয়ে বড় কথা হলো, আমি আবারও বলছি ওদের ক্যাপাসিটি দিতে হবে অফিসিয়াল। সেই ক্যাপাসিটিতে আমরা কোঅপারেট করব। সমাজের লোক আছে, নাই যে তা নয়, এবং তাদের কথা সরকারে বিশ্বাস করতে হবে। এবং এই সরকারকে বলে তার সে একতরফা চালাবে, পারবে না। উনি বাক স্বাধীনতা দিয়ে দিবে। আমরা যে বক্তব্য রাখতেছি, আমরাই বিরোধী দল, এই সরকারের আমরা বিরোধী দল। আমরা যেটা বলবো সেটা আমলে নিতে হবে, প্রয়োজনে ডাকতে হবে, অথবা অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আপনি ওই যে আগের সরকারের মতো যদি চলেন, একটা পর্যায়ে যদি মনে করেন আমি সমালোচনা করতেছি, গায়ে মাখবেন না, এটাও যেমন ঠিক নয়, আবার আমার উপরে খেপে গিয়ে দমাবেন, এটাও ঠিক নয়। আমি বারবার বলতেছি, এই মুহূর্তে দেশের 18 কোটি লোক যেভাবে আপনাকে অ্যাকসেপ্ট করছি, ফর এক্সাম্পল আপনাকে আমরা অ্যাকসেপ্ট করছি, আপনি কিন্তু সিচুয়েশনের সুবিধাটা নিচ্ছেন, সিচুয়েশন আপনাকে অ্যালাউ করছে, কিন্তু আপনার কিন্তু লং রানে আপনার ক্যাপাসিটি, যোগ্যতা সব কিছু দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, যখন জনগণ রিয়েল ফিল করবে। আমার এই মুহূর্তে কিন্তু হাসিনার মতো কুখ্যাত একজন লোক সরছে, আমার ইমোশন, ইউনুস সাহেব আই এম হ্যাপি, আমি তার বদনাম করছি না, কিন্তু ওনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ওনাকেও মনিটরিং করতে রাখতে হবে। অফকোর্স উনি মনিটরিং এবং ওনার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে তাকে সহযোগিতাও করতে হবে। সহযোগিতা বলছি তো, এই 18 কোটি লোক তাকে কোঅপারেশন দিবে, এর বাইরে কিছু দিতে পারবে না। তাদের দরকার স্বচ্ছতা। স্বচ্ছতা না থাকলে কমান্ড থাকবে না। আপনার যখনই আপনার ভিতরে অস্বচ্ছতা ঢুকবে, তখনই আপনার কমান্ড থাকবে না। আজকে যেমন তাদের কমান্ড আছে, এই বাচ্চাদের কমান্ড আছে, এদেরকে ভয় পায়, ও কালকে অস্বচ্ছ হোক, ও নিজেই ঝিমায় পড়বে। স্বচ্ছতা তাদের, কোঅপারেশন আমাদের, এই দুইটা সমন্বয় ম্যান্ডেটরি, এইখানে সরকারের থাকতে হবে। ধন্যবাদ হাসান জাফর। তিন ভাই, আপনি অত্যন্ত 30 সেকেন্ডের ভিতরে বলুন। জি জি, শেষ দিকে চলে আসছি আমরা। মানে আমাদের অ্যাডভোকেট ভাই যেটা বললেন, যে ছাত্রদের কথা বললেন, ঠিক আছে, মানে এই অনেকগুলো চ্যালেঞ্জের কথা এসেছে, কিন্তু মোকাবেলাটা কিভাবে হবে সংক্ষেপে বলুন। মোকাবেলা আমার সংক্ষেপে হচ্ছে যে ছাত্ররা তাদের করেছে, আন্দোলন বিজয়ী হয়েছে, ছাত্রদেরকে সব জায়গায় থাকতেই হবে। তারা তো একসময় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে, লেখাপড়ায় ফিরে যাবে, স্বাভাবিক। তা না হলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে। সেক্ষেত্রে আমার নতুন প্রস্তাব যে আসলে যারা গণতান্ত্রিক দলগুলো আছে, তাদের একটা সমন্বয় দরকার। তাদের লক্ষ লক্ষ কর্মী রয়েছে, তাদেরকেও সঙ্গে নিয়ে, তাদের মতামত নিয়ে একেবারে একটা জাতীয়ভাবে এই সরকারকে সাহায্য সহায়তা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই আন্দোলনে যেরকম সকলকে ছাত্ররা বলেছে, সাথে ধরেন আমাদের প্রথম আবু সাইদ মারা গেল, তারপরে কিন্তু চিরঙে একজন একটা দোকানের কর্মচারী, ফার্নিচার দোকানের কর্মচারী, সবাই এখানে সম্পৃক্ত ছিল, ওদের আহ্বানে সাড়া দেয়, ছাত্রদের আহ্বানে সাড়া দেয়। সেই জন্য আমার মনে হয় যে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, এই সরকার যদি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, এই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। সেদিকে আমাদের খেয়াল রেখে আমার মনে হয় যে সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলকে ঐক্যমত্যের ভিত্তিতে আমার মনে হয় মধ্যে আমরা করা উচিত। সবাইকে কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা করে একটি যৌক্তিক পরিণতির দিকে যাবো আমরা। এবং উনি বলেন যে জনগণের সকল শ্রেণীর জনগণের সম্পৃক্ততা করতে হবে, দলের সম্পৃক্ততা করতে হবে। সরকার সকল পেশার, সকল ক্ষেত্রে যারা অভিজ্ঞ আছেন, ইনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং সকল পেশার মানুষের অভিজ্ঞদের এবং তরুণদের, ছাত্র সমাজের প্রতিনিধিত্ব এবং সমন্বয়ের মাধ্যমে এই সুশৃঙ্খল একটা পদ্ধতিতে কিন্তু সরকার দেশে শান্তি শৃঙ্খলাও ফিরিয়ে আনতে পারেন। এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, এটাকে কিভাবে উত্তরণ করা যায়, এই ক্ষেত্রে জনগণের মতামত নিতে পারেন গণশুনানির মাধ্যমে। তারা অভিজ্ঞদেরকে ডেকে তাদের পরামর্শ নিতে পারেন। যদি কেউ আগ্রহী থাকেন, তারা নিজেদের পরামর্শগুলো লিখিত আকারে আমাদের কাছে পৌঁছাতে পারেন, সরকারের কাছে পৌঁছাতে পারেন। এই পরামর্শগুলোর উপরে পর্যালোচনার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা কিন্তু সকলে মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি, যে বাংলাদেশের জন্য আমাদের ভাই আমাদের মীর মুগ্ধ, তারা যে শহীদ হলেন, সেই শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা কিন্তু হবে একটা বৈষম্যমুক্ত নতুন স্বাধীন বাংলাদেশ।
সেই দিকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমাদের সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির এখন যারা চেষ্টা করবে তারা কিন্তু ফ্যাসিবাদের দোষর। ধন্যবাদ আপনাদের এই স্বপ্ন সারা বাংলাদেশের মানুষেরই স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন হোক। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।